শুরু করে দিই আজকে আর দেরি না করে। তো আজকে আমরা মূলত আমাদের যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং ডিপ লার্নিং ব্যাচ নাম্বার 2502 আমাদের 2025 সালের সেকেন্ড ব্যাচ। প্রথম ব্যাচ আমাদের বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্টের ছিল, যেটা 2 সপ্তাহ আগে শুরু হয়েছে। এটা আমাদের এই বছরের সেকেন্ড ব্যাচ। আর আমাদের গ্রেট বাংকার একাডেমির লাইফ সাইকেলের 67th ব্যাচ, 67তম ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। আমি নাজমুস সাকিব, আমি এই গ্রেট বাংকার একাডেমি কো-ফাউন্ডার। সো আই ওয়েলকাম টু all of you to this session. আমরা আজকে বেসিক্যালি যে জিনিসগুলো আলোচনা করবো, আমি জাস্ট আপনাদেরকে একটা শর্ট একটা আইডিয়া দিয়ে রাখি। আমরা ফার্স্টে জাস্ট আমাদের কোম্পানি একটা প্রোফাইল, কিছু সাকসেস স্টোরি, এগুলো নিয়ে আলোচনা করবো। অ্যান্ড দেন ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের জব প্রসপেক্ট নিয়ে, বাংলাদেশে জব প্রসপেক্ট নিয়ে আলোচনা করবো। অ্যাট দ্য সেম টাইম বাইরে রিমোট জব বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কী কী জিনিস আমাদের আসলে শেখা উচিত বা জানা উচিত, কীভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত, এইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। অ্যান্ড ডেটা সায়েন্সের বিভিন্ন ধরনের স্কিল সেট এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। অ্যান্ড দেন আমাদের যে কোর্সের মডিউল, কোর্সের ডিটেল এবং ফিচার নিয়ে আলোচনা করব। অ্যান্ড কোর্সের পরে ক্যারিয়ার সাপোর্টগুলো আসলে কীরকম হবে, এগুলো নিয়ে আলোচনা করব। লাস্টে আপনাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন আনসার নিব। ওকে, সো এই সব মিলে আমাদের মোটামুটি আজকের সেশনটা এখন শুরু হচ্ছে। এখন বাজে 9:07। আশা করি 10:30-এর মধ্যে আমি শেষ করতে পারবো। তো আমাদের গ্রেট বাংকার একাডেমি সম্পর্কে বলার আগে আমি আমার ব্যাপারে একটু বলি। আমার নাম নাজমুস সাকিব, আমি গ্রেট বাংকার একাডেমি কো-ফাউন্ডার। আই হ্যাভ ডান মাই বিএ in 2013, প্রায় 12 বছর আগে। And then I did my masters from USC in 2019, and then second masters from Jahangir University in 2022. আমি ইউএসএ থেকে আসার পরে কোভিডের আগে, কোভিড যখন চলছিল, কোভিডের আগ পর্যন্ত আমি একটা ইউনিভার্সিটিতে লেকচারার পজিশনে ছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর তার আগে ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটনে ছিলাম এক্সিকিউটিভ পজিশনে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে। সো আমি আসলে আমার প্রফেশনাল লাইফ, একাডেমিক লাইফ, মোটামুটি অনেক কিছু জায়গাতেই আমি এক্সপ্লোর করেছি। আমি রাইট নাও এখন যে স্টেজে আছি, যে জায়গাতে আছি, আমি নিজেকে রিসার্চার টেকনিশিয়ান হিসেবে বলতে পছন্দ করি। অ্যান্ড আমি বেসিক্যালি হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট। তো রিসার্চের কাজগুলো আসলে আমি বেশি করে থাকি। আমার এখন এই মুহূর্তে 7টা জার্নাল পেপার, বাকি 2টা অনগোয়িং। আমার সাইটেশন 350+। আমার মোটামুটি যেই সকল এরিয়াতে আমি মূলত কাজ করছি বা এর আগে করেছি, সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং, এনএলপি। আর আমি গত 2-3 বছরে বিভিন্ন ইউনিভার্সিটিতেও বিভিন্ন সেশন নিয়েছি এবং লং টার্ম অথবা শর্ট টার্ম সেশন নিয়েছি। চুয়েটে, রুয়েটে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সাস্টে এবং বিভিন্ন অন্যান্য জায়গাতে বিভিন্ন কর্পোরেট সেশনগুলো নিয়েছি বিভিন্ন কোম্পানিতে। আর আমার হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারগুলো বেসিক্যালি এগুলো ছিল ছোটোখাটো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমি কাজগুলো করেছি। জার্মানি একটা ফিনটেক একটা ব্যাংকের সাথে আমি কাজ করেছি। এছাড়া ইউএসএইড এর একটা প্রজেক্টের সাথে ছিলাম মোটামুটি 4-5 মাস, সেখানে আমি রিসার্চার হিসেবে কাজ করেছি। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাবাউট মি। আর আমি হচ্ছে এখন গ্রেট বাংকার একাডেমিতে রিসার্চের পাশাপাশি এখানে ফুল টাইম হিসেবে কাজ করছি। আমাদের গ্রেট বাংকার একাডেমি এটা আমরা শুরু করেছিলাম নভেম্বর 2020-এ। জাস্ট গত মাসে আমাদের 4 বছর পূর্তি হয়েছে। এটা আমাদের ফার্স্টে আমরা শুরু করেছিলাম একটা ফেসবুক পেজ দিয়ে, যেটা নাম ছিল গ্রেট বাংকার লার্নিং হাব। তো ইনিশিয়ালি আমরা আমাদের এই গ্রেট বাংকার, যেটা আমাদের মাদার কোম্পানি, এটা আমরা মূলত হায়ার স্টাডি রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স আমরা করাতাম 2018, 19, 20। এবং সেখানে আমরা আইএলস, জিআরই বা হচ্ছে টোফেল, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, অন্যান্য বিষয় নিয়ে আমরা কাজ করি। তো আমাদের গ্রেট বাংকারের মূলত 2টা পার্ট, একটা হচ্ছে গ্রেট বাংকার একাডেমি, আর একটা হচ্ছে গ্রেট বাংকারের আরেকটা মাদার কোম্পানি, যেটা মূলত হায়ার স্টাডি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করি। গ্রেট বাংকার একাডেমি এটা শুরু ছিল গ্রেট বাংকার লার্নিং হাব, এবং আমরা 2020 থেকে শুরু করি। আমরাই বর্তমানে আনঅফিসিয়ালি যদি বলি, আমরা হচ্ছে ফার্স্ট বাংলাদেশি প্রতিষ্ঠান যারা ডেটা সায়েন্স নিয়ে কোর্স করানো শুরু করি। আমাদের পরে আর অনেকেই করাচ্ছে, এখনো করাচ্ছে, হয়তো সামনেও করাবে, বাট পায়োনিয়ার হিসেবে আমরা বলতে পারি আমরাই প্রথমে শুরু করেছিলাম একটা পেজ দিয়ে। তো
তো টিল নাও এই 4 বছরে আমাদের মোটামুটি 60টার বেশি ব্যাচ কমপ্লিট করেছি। আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছে প্রায় 2100 স্টুডেন্টের মতন, যেখান থেকে নতুন জব প্লেসমেন্ট পেয়েছে এরকম নোন আননোন মিলে পরিচিত যেগুলো আমাদের কাছে রেকর্ড রয়েছে, এগুলো সব মিলে 50-এর মতন কারেন্ট জবে তাদের নিজেদের স্কিল ডেভেলপ করেছে বা একটা বেটার পজিশনে গিয়েছে, এরকম হচ্ছে প্রায় 200-এর মতন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও টুকটাক অনেকে কাজ করছে। সো দেন আমাদের এই গ্র্যাড বাংলা লার্নিং হাবটা চেঞ্জ হয়ে একাডেমি নামে হচ্ছে আমরা এটাকে রেজিস্টার করি। সো এটা হচ্ছে আমাদের ইউএসএ তে আমাদের যিনি মেইন ফাউন্ডার তার সাথে এবং অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেশনে আমাদের এটা তৈরি হয়, এবং বাংলাদেশে আমি মূলত এই পার্টটা দেখি। ইউএসএ তে আমাদের মেইন কো ফাউন্ডার উনি এই পার্টটা দেখেন। এটা আমরা লঞ্চ করি হচ্ছে 2023-এর জুন মাসে, এবং তখন থেকে এটা আমাদের হচ্ছে রেজিস্টার্ড কোম্পানি বাংলাদেশে। এবং আমরা আমাদের দুইটা মূলত লোকেশন, একটা হচ্ছে উত্তরায় গাউসুল আজম রেভিনিউতে, আরেকটা হচ্ছে ইউএসএ অ্যারিজোনাতে। তো আমাদের এখান থেকে মোটামুটি যদি স্টুডেন্ট এনরোলমেন্টের কথা বলি, আমরা 2020 থেকে যখন শুরু করি মাত্র 55 জন স্টুডেন্ট দিয়ে শুরু করি, দেন আস্তে আস্তে 260, তারপরে বছর 410, গত বছর আগের বছর 640, গত বছর 725-এর মতো স্টুডেন্ট আমাদের এখানের মধ্যে ভর্তি হয় কোর্স এর থেকে মোটামুটি কমপ্লিট করে বের হয় এই পরিমাণ। আরও বেশি ভর্তি হয়, তো এখান থেকে আর কি আস্তে আস্তে স্টুডেন্টরা এখান থেকে গ্র্যাজুয়েশন করে বা কমপ্লিট করে। এখান থেকে যারা কমপ্লিট করে এর মধ্যে থেকে মোস্ট অফ দ্য কেসে তারা নিজেদের যে নিজস্ব যে জব আছে সেই জবে স্কিল আপ করে, এরকম হচ্ছে মোটামুটি 52%। বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ এবং নিউ জব পেয়েছে, এরকম প্রায় মোটামুটি 21%-এর মতন। আমাদের এখান থেকে কোর্স করে দেশের বাইরে মাস্টার্স বা পিএইচডি করতে গেছে, এরকম হচ্ছে 5%-এর মতন। আর বাকি যারা কিছু আছে, কিছু হয়তো আমাদের সাথে কানেক্টেড অথবা অনেকে হয়তো কানেক্টেড না, জাস্ট কোর্স করেছে, এরকম হচ্ছে 26%-এর মতন। তো এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার। এখানে সবাই অ্যাক্টিভ না, অ্যাক্টিভ হচ্ছে 5 জন, আর বাকি হচ্ছে 3 জন আমাদের এখানে গেস্ট ফ্যাকাল্টি। এবং এখানে আমরাই হচ্ছে আমাদের মানে বাংলাদেশে ডেটা সায়েন্সে সবচেয়ে বেশি মেন্টর, এক্সপার্ট মেন্টর নিয়ে আসলে আমরা ক্লাসগুলো করাই। এবং এর মধ্যে যারা দেখতে পাচ্ছেন যাদের ছবি, এরা সবাই যার যার পজিশনে জব করছে, ভালো পজিশনে জব করছে। লাইক হচ্ছে আমি যদি বলি নাজিম, এবং নাজিম হচ্ছে এক্সেল এবং পাওয়ার বিতে এক্সপার্ট, এখন একটা কোম্পানিতে হচ্ছে একটা ইউকে বেসড এমএনসিতে কাজ করতেছে। তারপর প্রতীক হচ্ছে এসকিউএল, বিগ ডাটা এগুলোতে এক্সপার্ট। এই দুজন মূলত আপনাদের এই কোর্সে ক্লাস করাবেন না, আমাদের এখানে ক্লাস করাবেন মূলত মাহবুব এবং আমি করাবো, আর এই সাথে হচ্ছে হাসান সাকি ভাই, আর গেস্ট মেন্টর হিসেবে ইফাত ক্লাস করাবে। এছাড়া বাকি অন্যান্য যারা আছেন, যেমন এখানে ওয়ালিদ ভাই, উনি হচ্ছেন ইউনিভার্সিটির লেকচারার, আর হচ্ছে মিজান ভাই, উনি বেসিক্যালি ডেটাবেস, ওরাকল ডেটাবেস ম্যানেজমেন্ট এক্সপার্ট, এবং ওনার হচ্ছে প্রায় সবারই এখানে মধ্যে জব এক্সপিরিয়েন্স যদি বলি মোটামুটি 5 বছর থেকে 8 বছরের উপরে জব এক্সপিরিয়েন্স। তো এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, এর মধ্যে 5 জন ফুল টাইম, বাকি 3 জন পার্ট টাইম হিসেবে আছেন। আপনাদের যিনি ক্লাস নেবেন তাদের মধ্যে একজন হচ্ছেন মাহবুবুর রহমান এই মুহূর্তে এখন নেক্সট ভেঞ্চারে আছেন আর&ডি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে। এর আগে ইউএস এর একটা রিমোট জবে উমরানাতে ছিল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। এবং মাহবুবের মূল স্ট্রেংথ বা এক্সপার্টাইজ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এ। তো মাহবুবের প্রোফাইলের লিঙ্কটাও এখানে আমাদের লিঙ্কডইনে আছে। সো এটা হচ্ছে মাহবুবের প্রোফাইল, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এনএলপি, স্ট্যাটিস্টিক্স, ডিপ লার্নিং এক্সপার্ট। তো এই হচ্ছে মোটামুটি মাহবুব যা যা কাজ করছে আর কি। এছাড়া এরপরে আপনাদের আরেকজন যিনি ক্লাস নেবেন মেহেদি হাসান সাকি, উনি গুগল সার্টিফাইড প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট, উনি বর্তমানে ওয়ালটনের আর&ডি ইঞ্জিনিয়ার হিসেবে সিনিয়র পজিশনে জব করছেন। ওনার এক্সপার্টাইজ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, এসকিউএল, মেশিন লার্নিং, এবং ওনার মেন্টরিং এক্সপিরিয়েন্স মোটামুটি 3 বছরের উপর। আমাদের এখানের মধ্যে উনি প্রায় 1 বছর ধরে ক্লাস নিচ্ছেন। তো এটা হচ্ছে মাহবুব হাসান মেহেদি হাসান সাকিব প্রোফাইল, উনিও এই ডেটা সায়েন্স রিলেটেড এরিয়াতে বেশ এক্সপার্ট একজন পারসন। তো আর বাকি রইলাম হচ্ছে আমার প্রোফাইলটা আমি আপনাকে বলছি আপনাদেরকে। আমরা 3 জন মিলে এখানে ক্লাস নিব, আরেকজন হচ্ছে ইফাত আপনাদেরকে আর এর ক্লাস নেবেন, আর এর পার্টটা। তো আমাদের ইউএস এর অ্যাডভাইজার এখানের মধ্যে 2 জন, একজন হচ্ছে নাহিদ হাসান, উনি হচ্ছে এখন
আপনার টেক্সাস A&M ইউনিভার্সিটি কমার্সে স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি কমপ্লিট করেছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স উপরে। এবং ফয়সাল রিয়াদ ভাই, উনি পিএইচডি কমপ্লিট করেছেন, এখন এই মুহূর্তে ইন্টেলে জব করছেন। উনি হচ্ছেন আমাদের মেইন ফাউন্ডার। সো আমাদের ইউএস এর অ্যাডভাইজারের কাজ কি? আমাদের যে কোর্স মডিউল, এটা কোয়াইট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড? বিকজ দেশ এবং দেশের বাইরে জব সেক্টরে যে স্কিল বা যে নলেজগুলো জানা দরকার, আমরা ওইভাবে ওই স্ট্যান্ডার্ড, বাইরের স্ট্যান্ডার্ডটা ফলো করে আমাদের কোর্স মডিউলটা আমরা তৈরি করি এবং প্রতি 3-4 মাস পর আপডেট করি। অ্যান্ড তাদের মাধ্যমে এবং আরও অন্যান্য যারা আমাদের সিনিয়র আছেন, যেমন নাইকিতে জব করেন একজন, উনি একজন আপনার আপু আছেন, বা আরেকটা ইউনিভার্সিটির প্রফেসর একজন আছেন, স্যারের সাথে আমরা কাজ করি। সো ওনাদের মাধ্যমে আমাদের কোর্স মডিউলটা আমরা রেগুলার বেসিসে আপডেট করে থাকি। এই হচ্ছে। আর আমাদের এখানের মধ্যে জব করছে বা ইন্টার্নশিপ করেছে বা স্টিল নাও করছে এরকম কিছু কোম্পানির নাম আছে, যেমন আকিস গ্রুপ, ইউএস বাংলা, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড, নাসা গ্রুপ, হামিম গ্রুপ, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আইসিডিডিআরবি, আল আলফা ইসলামী ব্যাংক, মেরি স্কিল লিমিটেড, রূপ অ্যান্ড ট্রেড সেন্টার, ডেটাস্কেপ কনসালটেন্সি, এই ধরনের কোম্পানিতে আমাদের স্টুডেন্টরা জব করছে বা শুরু করেছে। এরা হচ্ছে আমাদের এখানকার কিছু টপ স্টুডেন্ট বা যারা জব পেয়েছে, যেমন সায়ের বিন শাফি এখন বর্তমানে ইউএসএতে টেক্সাসে আছে, টেক্সাসে বিজনেস অ্যানালিটিক্সে এমবিএ করতেছেন। ফাহিম ইব্রাহিম প্রথমে ছিল ইউএস বাংলায়, এখন লরেন ডিস্ট্রাক বাংলাদেশ লিমিটেড এক্সিকিউটিভে আছেন। আজহার উদ্দিন এখন হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার হিসেবে আছেন ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে, বাকি বিভিন্ন জব করেছেন। যেমন আমাদের এখানের মধ্যে জিনিয়া শারমিন বিজনেস অ্যানালিস্টে জব করেছেন, মেইল স্কুলে আদিউদ্দিন আছেন, তাসনিয়া আছে হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে টেকনোজেডে। ফাহিম ইব্রাহিম ইউএস বাংলাতে ছিলেন, পরে রিসেন্টলি এখন জব সুইচ করছেন। সাইফ আরেকটা জবে শুরু করেছিলেন। তো তাদের সাথে মোটামুটি আমাদের এখানকার কিছু বলতে পারেন যে টপ স্টুডেন্ট বা আমরা এখানের মধ্যে জব সিকিউর করেছে এরকম তাদের স্টুডেন্টের সংখ্যা বা তাদের নাম। আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি এবং বিভিন্ন ট্রেনিং করি, এইগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এর কিছু অংশের ছবি। আমি যেসব জায়গায় আর কি ট্রেনিং করিয়েছি। সো এই হচ্ছে মোটামুটি আমার ব্যাপারে, আমাদের কোম্পানি ব্যাপারে এবং আমাদের যারা মেন্টর তাদের ব্যাপারে একটা শর্ট ডিসকাশন দিলাম। ইন দ্য মিন টাইম আপনাদের এখান থেকে আশা করি অনেকেই আরো কয়েকজন জয়েন করেছেন। আমি যদি তাকিয়ে এখানে 22 জনের মতো আছেন, 22-23 জনের মতো আছেন। আচ্ছা, সো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো ক্লিয়ারলি, তাই না? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যা যা বললাম এতক্ষণ, যেগুলো ডিসকাস করলাম? জি, ওকে, ওকে, গ্রেট। আচ্ছা, আমি পরের সেশনে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে অল্প কিছু একটু কোশ্চেন নিতে যাচ্ছি। যদি আপনাদের কাছে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমি একটু নোট করে রাখি, তাহলে যদি ওই কোশ্চেনের আনসারটা আমার এই স্লাইডের ডিসকাশনের মধ্যে চলে আসে তাহলে তো আসলেই, আর যদি না আসে তাহলে আমি হয়তো সেশনগুলোর শেষে আমি আনসারটা দিব। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে করতে পারেন, আমি এখন খাতা কলম নিয়ে বসছি, আমি সেটা নোট করে রাখবো। এনিওয়ান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা ডাটা অ্যানালাইসিস করতে পাইথন, পাওয়ার বিআই, এক্সেল দিয়ে চলবে না এসকিউএল এগুলা শেখা লাগবে? ডেটা অ্যানালাইসিস, জি। কি কি বলেন আপনি? এক্সেল, পাওয়ার বিআই আর পাইথন, ডেক্স, পাইথন, এসকিউএল। হ্যাঁ, এখন আপনি আপনার কোশ্চেনটা বলেন। জি, এখন ডাটা অ্যানালাইসিস মানে করতে গেলে বা শিখতে গেলে পাইথন, পাওয়ার বিআই আর এক্সেল এই তিনটা জানলেই হবে না অন্যান্য ইয়ে জানতে হবে? আচ্ছা, এখানে আসলে আপনার ডেটা অ্যানালাইসিস বা ডেটা সায়েন্স অথবা ধরেন আপনার ডেটা অ্যানালিস্ট, এই জিনিসটা ওয়ার্ডগুলোর যদি আমি একটু ছোট্ট করে শর্ট করে যদি ভেঙে বলি, সেটা হচ্ছে এরকম যে আপনার আমি এখানের মধ্যে আমার যে একটা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনাকে বুঝাই, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমরা যখন কোনো একটা নলেজ ডোমেইন নিয়ে কাজ করি, নলেজ ডোমেইনটার নাম থাকে হচ্ছে আমাদের ডেটা সায়েন্স। এটাকে আপনারা বলতে পারেন অ্যাজ এন আমব্রেলা আকারে। আমব্রেলা আমরা জানি, আমব্রেলা হচ্ছে ছাতা। এখন একটা আমব্রেলা বা ছাতার ভিতরে আপনার ছোট ছোট এরকম ধরেন ডান্ডি টাইপের থাকে, তাই না? এখন ডেটা সায়েন্স হচ্ছে এইটা একটা আমব্রেলা, যার ভিতরে আমার প্রত্যেকটা ছোট ছোট পার্টে ভাগ করা আছে ক্যারিয়ার ট্র্যাক, যার মধ্যে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এরকম অনেকগুলো পার্ট ভাগ করা আছে। এখন
আমরা যখন একটা ডেটা নিয়ে কাজ করি সেই ডেটাকে আমরা কি করি, বিভিন্ন অ্যানালাইসিস করি, এবং ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে ইটস এ প্রসেস। ওকে, ডেটা অ্যানালাইসিস হচ্ছে একটা প্রসেস। এখন এই ডেটা অ্যানালাইসিসের প্রসেসটা যারা করে তাদেরকে আমরা ডেটা অ্যানালিস্ট বলি, অথবা বিজনেস অ্যানালিস্ট বলি, অথবা ডেটা অ্যানালিস্ট বলি, সরি ডেটা সায়েন্টিস্ট বলি। তার মানে আপনার এই প্রসেসটা যে ব্যক্তি বা যে পার্সন এটা করবে তার নাম হচ্ছে ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট। এখন কথা হচ্ছে এই ডেটা অ্যানালিসিসের যে প্রসেসটা, এই প্রসেসটা করতে গেলে আমাদেরকে কয়েকটা টুল ইউজ করতে হয়। এখন এই টুলগুলোকে আমরা মূলত ব্রডলি যদি চিন্তা করি, মোটা দাগে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে সফটওয়্যার বেস, আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস। এখন কথা হচ্ছে কি যে সফটওয়্যার বেস যে সকল টুলস গুলো আমরা দেখতে পারি, যেমন এখানের মধ্যে এক্সেল আছে, পাওয়ার বিআই আছে, হ্যাঁ, এছাড়া আপনার ডেটা ম্যানেজমেন্টের জন্য আমার বিভিন্ন ধরনের টুলস থাকে। যেমন আমি যদি বলি পাওয়ার কুয়েরি, অথবা আপনার গুগল স্টুডিও, লুকার, হ্যাঁ, হ্যালো, রাইট, হ্যাঁ, এসপিএসএস স্ট্যাটা, রাইট, এইগুলো হচ্ছে আমাদের জন্য সফটওয়্যার, ঠিক আছে। বা আমরা যখন ডেটা ম্যানেজমেন্ট নিয়ে যখন কাজ করি, বা যখন হিউজ ডেটা নিয়ে কাজ করি, সার্ভার ডেটা নিয়ে কাজ করি, তখন আমরা হ্যাডুপ, স্পার্ক এগুলো আমরা ইউজ করি। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি যে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর আর ইউজ হয়, এছাড়া আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, বা হচ্ছে রুবি ইউজ হয়। তো এখন এর মধ্যে সবচেয়ে বেশি আমরা ইউজ করি পাইথন, কারণ এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং প্রায় সব কোম্পানিতে এটা ইউজ করে থাকে। এখন কেউ হাত তুলছেন? জি, শিবা প্রসাদ মিত্র, শিবা প্রসাদ মিত্র হাত তুলছেন। আপনি আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, নাহলে আমি কবির চৌধুরীর আনসারটায় ওই জায়গাতে আমি একটু কথা বলছিলাম, ওইটা একটু শেষ করে নিই। ওকে, সো এখন কবির চৌধুরীর বিষয়টা হচ্ছে এরকম যে এক একটা কোম্পানি এক এক রকমের টুলস নিয়ে কাজ করে। তো এখন ইউ নেভার নো যে আপনি আসলে কোন কোম্পানিতে যাচ্ছেন বা কোন কোম্পানিতে কাজ করতে হবে আপনাকে। এখন বিষয়টা হচ্ছে যে কোনো কোম্পানি হয়তো তারা একটু ছোটখাটো কোম্পানি, মিড লেভেল কোম্পানি, তারা হয়তো এক্সেল, পাওয়ার বিআই দিয়ে কাজ করে ফেলতেছে। আবার কিছু কোম্পানি আছে একটু ভালো বা বড় কোম্পানি, তারা হয়তো এটার সাথে এসকিউএল, পাইথন এগুলো নিয়েও তারা কাজ করতেছে। যখন তারা অনেক বেশি ডেটা নিয়ে কাজ করে, অনেক হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, সার্ভার ডেটা নিয়ে কাজ করে, তখন তাকে কিন্তু পাইথন, এসকিউএল এর ওই নলেজটা এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। সো যদি আপনি ডেটা অ্যানালাইসিসের প্রসেসটা শিখতে চান বা জানতে চান, তাহলে আপনাকে মোটামুটি এই সবগুলোই সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া রাখতে হয়। কোনোটাকে আসলে আমি ছেড়ে বা বাদ দিয়ে আসলে ওইভাবে কাজ করতে পারবো না। আর এমনিতে হচ্ছে প্রত্যেকটা একটার সাথে একটা কোনো না কোনো ভাবে কানেক্টেড। কবি যদি আপনি আমার কথাটা বুঝতে পারছেন? জি 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 প্লিজ। ওকে, আমি তাহলে কন্টিনিউ করি। হ্যাঁ, শিবা প্রসাদ মিত্র, আপনার কোশ্চেনটা থাকলে আপনি করে ফেলতে পারেন, নাহলে আমি আমার স্লাইডে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি আসলে বলছেন এখানে পাইথন বা আর শিখাবেন। আচ্ছা, এইখানে আপনি যে পাইথন বা আর শিখাবেন, সেটা কি আমার পাইথন বা আর ফুল কোর্সটা কি কভার করবেন না? মানে মানে আমি কি আপনারা যে পাইথনটা শিখাবেন সেটা শিখলে কি আমি বলতে পারবো আমি যে আসলে পাইথন প্রোগ্রামটা চালাতে পারবো ইন্ডিভিজুয়ালি? জি, এটার পাইথন বা আর এটা ছোট 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 আকারে যদি উত্তর বলি, হ্যাঁ, আপনি বলতে পারবেন যে আমি পাইথন জানি এবং মোটামুটি আমি ভালোভাবে ইউজ করতে জানি। এটা হচ্ছে ছোট আনসার করে। আর যদি আমি একটু বড় আনসার আপনাকে দেই, সেটা হচ্ছে এরকম যে আমরা এখানের মধ্যে মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা হিউজ ল্যাঙ্গুয়েজ, এবং এটা তো আসলে ধরেন আপনার এত লাইব্রেরি, শয়ে লাইব্রেরি, এবং এটার হাজারের উপর ফাংশন। তো সব তো আসলে কভার করা কারোর পক্ষে সম্ভব না। বাট যেটা আমরা করি বা যেটা আসলে করা উচিত, সেটা হচ্ছে যে ওয়াইড এখন বর্তমানে যেই জিনিসগুলো, যে কাজগুলো রেগুলার বেসিসে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে, কারো মাইক্রোফোন অন আছে, যদি একটু কষ্ট করে মিউট করেন। শিবপ্রসাদ, আপনার মাইক্রোফোনটা যদি একটু মিউট করেন, আমি হ্যালো, আচ্ছা মাইক্রোফোনটা একটু মিউট করে, হ্যাঁ। আচ্ছা, এখন যেটাকে আমি একটু যদি বড় আকারে বলি, সেটা হচ্ছে যে আমরা যখন পাইথন শেখাই, পাইথন শেখানোর ক্ষেত্রে আমাদের টার্গেটটা হয় এরকম যে যেন ইউজার রেগুলার বেসিসে প্রতিনিয়ত যে কাজগুলো আমার করতে হয়, ডেটা অ্যানালিসিস রিলেটেড বা ডেটা ম্যানেজমেন্ট রিলেটেড, ডেটা ভিজুয়ালাইজেশন রিলেটেড, সেগুলো আমরা অবশ্যই কভার করি। এতে কোনো মিস নাই, আমরা ওইভাবেই কভার করে আসতেছি, ওইভাবেই শিখে আসতেছি।
এখন বিষয়টা হচ্ছে যখন আমাদের এখানের মধ্যে পাইথনের বিগিনার বা ফান্ডামেন্টাল লেভেলটা যখন আমরা বলি, ফান্ডামেন্টাল লেভেলে বিভিন্ন সিনট্যাক্স, ফাংশনস এবং নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব লাইব্রেরিগুলো চলে আসে, কারণ এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল লাইব্রেরি। এখন এই ফান্ডামেন্টাল লাইব্রেরিগুলো আসলে বলতে গেলে ইউটিউব বা অন্যান্য জায়গায় ফ্রিতে অ্যাভেলেবেল, যার কারণে আমরা এটার জন্য আলাদা লাইভ ক্লাস করে আসলে ওইরকম মানে সময় বের করতে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এটার জন্য কি করি, আমাদের যে প্রি রেকর্ডেড বা প্রি রিকুইজিটটা আছে সেটা আমরা দিয়ে দিই। এখন দিয়ে দিলে লাভটা কি, দিয়ে দিলে লাভ হচ্ছে এরকম, ধরেন আমাদের এখানের মধ্যে 30 জন স্টুডেন্ট, এখন 30 জনের মধ্যে 10 জন অলরেডি তারা পাইথন সম্পর্কে জানে, বাকি 20 জন হয়তো জানে না। এখন যারা জানে তাদের জন্য কিন্তু পাইথনের বেসিক তারা অলরেডি জানে, তাদের নতুন করে শেখার কিছু নাই। ধরেন যে 20 জন জানে না, তাদের জন্য কি করতে পারি, তাদের জন্য তখন আমরা এই প্রি রিকুইজিটটা দিয়ে দিই। আমরা সবাইকেই দিই, কিন্তু যে 20 জনের প্রয়োজন তারা ওই ভিডিওটা দেখে নিতে পারে শুরু থেকেই। যেমন আমাদের এখানে যারা এনরোল করছেন তারা অলরেডি গুগল ক্লাসরুমে তাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, আমাদের পেইড ক্লাসরুমের লিঙ্ক, ওখানে অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে। তো গত 3-4 দিনে যারা এনরোল করছেন তারা অলরেডি ভিডিও দেখা শুরু করে দিয়েছেন শুরু থেকে। তাতে হবে কি, যখন আমরা মেশিন লার্নিং এর পোর্শনটা শুরু করব 2 মাস পরে, এবং তার মাঝখানে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস পোর্শন শুরু করব 1 মাস পরে, তখন তার জন্য পাইথনের বেসিকটা ধরতে কষ্ট না হয়, সেই জন্য এখন থেকে যেন ভিডিওগুলো দেখে একটা বেসিক আইডিয়া পেয়ে যায়। এখন ওই ভিডিও দেখতে গেলে তার যদি কোনো প্রবলেম ফেস করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে গ্রুপ আছে বা আমাদের যে মেন্টর থাকবে 2502, আমি থাকবো বা আমাদের মেন্টর অ্যাসিস্ট থাকবে, ওখানে আপনি আপনার যে কোনো প্রবলেম থাকলে আপনাদেরকে বা আমাদেরকে যে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন। শিবপ্রসাদ, আপনি আমার কথা বুঝতে পারছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইলিয়াস আহমদ বলছিলাম ভাই। জি জি, হ্যাঁ, বলেন। বুঝতে পেরেছি। তাহলে আপনারা সরি, আরেকজন কথা বলছেন না। জি ইলিয়াস ভাই বলেন। না এখানে তো আপনাদের কোর্স গুলো তো আমি তো 02401 এবং 2 দুটাই তো করছি। জি আপনি হ্যাঁ গত বছর করেছিলেন। মেজর পার্ট গুলো তো চলে আসে। হ্যাঁ, আপনি কেউ যদি ভিডিও না দেখে ক্লাস রেগুলার করে তাহলে কিন্তু সে ওই সবগুলো করতে পারবে। রাইট, আপনি যেহেতু অলরেডি আমাদের এখানে গত বছরের কোর্স করছেন 2402 তে, আমি আপনার নাম দেখে আমি চিনতে পেরেছি। সো আপনি অলরেডি জানেন যে আমাদের ওই ভিডিওগুলোতে ডিটেইলসে সবকিছু আছে, ওখানে 10টা 9টা ভিডিও আছে। তো প্রায় সবগুলো ভিডিও 2 থেকে 2.5 ঘন্টা, মোটামুটি 20 ঘন্টার উপরে শুধুমাত্র পাইথনের ফান্ডামেন্টালের লেকচার ওখানে দেওয়া আছে অলরেডি। তো ওইটা যদি কেউ দেখে, মানে ওইটা যদি কেউ প্রথম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যদি 50%ও দেখে, তার মোটামুটি অনেক কিছু কভার হয়ে যাবে। কবির চৌধুরী, আপনার একটা কোশ্চেন ছিল, হাত তুলছিলেন। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আমার যে স্লাইডটা আছে সেই স্লাইডটা আমি আবার একটু ফেরত যাচ্ছি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। পাইথন ফান্ডামেন্টালস ওই প্লেলিস্টের লিংকটা স্যার প্লিজ দেন একটু। এটা তো আমাদের পেইড স্টুডেন্টের লিংক দিব, আপনাকে তো আমি দিতে পারবো না। সরি স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ, তবে পাইথনের ফান্ডামেন্টালের কিছু মানে হচ্ছে আমাদের ওই ক্লাসগুলোর কিছু পোর্শন, কিছু ছোট ছোট পার্ট আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আমি আমার স্লাইডটা আমি কন্টিনিউ করি, শেষ করি, দেন পরবর্তীতে আরো কিছু কোশ্চেন আপনাদের মধ্যে অ্যারাইজ হবে। তো আশা করি যে 10টা 10:15টার মধ্যে আমার স্লাইডের সবকিছু এক্সপ্লেনেশন হয়ে যাওয়ার পরে আমি আপনাদের কোশ্চেন আনসারগুলো আরো ক্লিয়ারলি দিতে পারবো। ওকে, চলে যাচ্ছে। তো আমরা এখানের মধ্যে ফার্স্ট একটু বলি যে ডেটা সায়েন্সটা কি, ডেটা সায়েন্সের স্কোপটা কি। আপনাদের আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা এখানের মধ্যে আছেন প্রায় সবাই কম বেশি টুকটাক গুগল করে অথবা চ্যাটজিপিটি অথবা ইউটিউব ভিডিওতে কিছু না কিছু দেখে আসছেন ডেটা সায়েন্স সম্পর্কে বা জেনে আসছেন ডেটা সায়েন্স বিষয়টা আসলে কি। তো আমি খুব বেশি ডিপ ডাইভে যাব না, কারণ আসলে অতটা সময় আমি এখানের মধ্যে দিতে পারছি না, আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আমি আপনাদেরকে কিছু বেসিক আইডিয়া দিচ্ছি, কিছু সারফেস লেভেলের আইডিয়া দিচ্ছি, যাতে কিনা আপনাদের একটা ওভারঅল আইডিয়াটা চলে আসে যে ডেটা সায়েন্সটা আসলে কি, এটার স্কোপটা কি, কিভাবে কোথায় ইউজ হচ্ছে। ওকে, আশা করি আপনাদের বুঝতে প্রবলেম হবে না। আমি সহজভাবে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব। ডেটা সায়েন্স হচ্ছে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, এবং এই ফিল্ডটার মধ্যে এটা এমন একটা ফিল্ড যে ফিল্ডে আমরা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক মেথড, বিভিন্ন ধরনের প্রসেস, অ্যালগরিদম এবং সিস্টেম নিয়ে কাজ করি, এবং ওখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের স্ট্রাকচারড এবং আনস্ট্রাকচারড ডেটা ওখানে ইনপুট দিয়ে বিভিন্ন ধরনের নলেজ বা বিভিন্ন ইনফরমেশনগুলোকে এক্সট্র্যাক্ট করে বের করে নিয়ে আসি, এবং ওইটার উপর বেস করে
যে অ্যানালাইসিসটা আমরা করি সেখান থেকে আমরা এইরকম সিমিলার রিলেটেড ইভেন্ট বা কোনো একটা ঘটনা যদি ঘটতে যায় তাহলে সেক্ষেত্রে এটার চান্স কতটুকু হবে, অথবা ওইটা আসলেও হবে কিনা, বা সেক্ষেত্রে এটার যে ডেটাটা থাকবে সেই ডেটা থেকে আমরা একটা নিয়ার ফিউচার বা নিয়ার প্রেডিকশন করতে পারি। এখন ডেটা সায়েন্সে বা এআইতে আমরা যে জিনিসটা দেখি, আমরা তো এখন এআই নিয়ে প্রচুর জিনিস দেখতেছি, ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, যেখানে যাচ্ছি সেখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এটা একটা বলতে গেলে আমি যদি এটাকে আপনাদেরকে সহজ ভাষায় বলি যে সারফেস লেভেলে আমরা যে সকল ফিচারগুলো ইউজ করতেছি যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলের বা হচ্ছে আপনার ভিআর, যেটা চোখের মধ্যে দিলে হচ্ছে একটা গ্লাসের মতন, আমি আপনার সামনে কোনো স্ক্রিন থাকবে না কিন্তু আপনি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন, আপনি আপনার ইমেল অ্যাড থেকে শুরু করে যে কোনো কাজ করতে পারবেন। আমরা এরকম দেখতে পাচ্ছি যে অটোনমাস গাড়ি কোনো ড্রাইভার ছাড়াই চলতেছে। আমরা এরকমও দেখতে পাচ্ছি এখন বর্তমানে টেকনোলজিতে যে আপনার যে কারো ভয়েস এটা কপি করা যাচ্ছে, ইমেজ মুখ নাড়াচাড়া করতেছে, আঁকা বাঁকা করতেছে, কোন একটা স্টিল পিকচার হাত পা ছুড়াছুড়ি করতেছে। এখন এই জিনিসগুলো যে আমরা দেখতেছি আমরা সবাই খুব অবাক হচ্ছি, তাই না? আমরা সবাই খুব এক্সাইটেড, ওয়াও এআই এআই এআই, সবাই কিন্তু এআই নিয়ে বলতেছে। এখন আমরা যেটা করতেছি এখন এই মুহূর্তে আমরা জাস্ট সার্ফেস এটার ফিচারগুলো আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। যেমন আমরা টিভিতে দেখতেছি যে টিভিতে কোন একটা ব্রডকাস্ট হচ্ছে, কোন একটা ইভেন্ট, কোন একটা খেলা, কোন একটা নিউজ, কোন একটা নাটক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা ধরেন সাউন্ড, ইমেজ, তারপর যে পিক্সেল আকারে যে আসতেছে আমার সামনে, অথবা বা আমার ধরেন হচ্ছে আকাশ নেটওয়ার্ক থেকে বা হচ্ছে ইন্টারনেট থেকে কোন একটা ইউটিউব থেকে ভিডিও আসতেছে, এটা কম্পিউটারের ভিতরে ব্যাক এন্ডে কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমরা অনেকে জানি না, আনলেস যদি আমরা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট না হয়ে থাকি, বাট আমরা কিন্তু এভাবে জানি না। এআইটার বিষয়টা আমরা চোখের সামনে বিভিন্ন এক্সাম্পল দেখতেছি, আমরা বিভিন্ন ফিচার দেখতেছি। হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে আপনার ফোন এখন কার্ভ হয়ে গেছে, মোটরোলা নাকি স্যামসাং এর কার্ভড ফোন চলে আসছে, স্ক্রিন ভাঙে না, স্ক্রিন বাঁকানো যায়। আমরা দেখতে পাচ্ছি এখন দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, অ্যাডভার্টাইজমেন্ট কয়েকদিন আগে আমি দেখলাম। আবার এরকম একদম আমরা চোখের সামনে দেখতেছি, এমন না যে আমরা দেখতেছি না, দেখতেছি কিন্তু। এখন এআইটা হচ্ছে এমন একটা টেকনোলজি যেটা আমরা চোখের সামনে দেখতেছি, বাট এআইটার পিছনে কি কাজ করতেছে, এআই এর পিছনে কারা আছে, বা এআই এর পিছনে কি ধরনের সিস্টেম কাজ করতেছে, এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে ডেটা সায়েন্স সম্পর্কে একটু ব্রড রেঞ্জে বুঝতে হবে। এবং যখন আমাদেরকে ব্রড রেঞ্জে বুঝতে হয় তখন আমাদের সামনে কয়েকটা জিনিস চলে আসে, যেমন ডেটা অ্যানালাইসিস, যেমন মেশিন লার্নিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিপ লার্নিং, কিছু অ্যালগোরিদম চলে আসে, কিছু মডেল চলে আসে। এই যে নলেজ, এই যে স্কিল, এই যে আপনার যে অ্যালগোরিদমের কথা বলছি, ম্যাথমেটিক্যাল মডেলের কথা বলছি, এই জিনিসগুলো যদি আমি বুঝতে পারি তাহলে আমি এআই এর ভিতরের নারী নক্ষত্রগুলো বুঝতে পারবো যে আসলে এআইটা কিভাবে কাজ করতেছে। তো ডেটা সায়েন্সের নলেজ গ্যাদার করা বা ডেটা সায়েন্সে এক্সপার্ট হওয়া বা ডেটা সায়েন্সে স্কিল ডেভেলপ করার অর্থ হচ্ছে যে আমরা এআইতে যা দেখতে পাচ্ছি এটার ব্যাকএন্ডে পিছনে কি ধরনের মানে কারুকাজ চলতেছে, কি ধরনের অপারেশনস হচ্ছে, ওই জিনিসটা সম্পর্কে বুঝতে পারা, ওই জিনিসটা সম্পর্কে শিখা। তার মানে হচ্ছে আমার ডেটা সায়েন্স হচ্ছে একটা ফিল্ড, যে ফিল্ডের ভিতরে আমরা ডেটা মাইনিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই এর অ্যাপ্লিকেশনস গুলো আমরা বুঝতে পারি বা এগুলো শিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে যখন আমি এটাকে একটা আমব্রেলা বা ছাতার নিচে নিয়ে আসবো তখন আমার এখানের মধ্যে অনেকগুলো নলেজ বা অনেকগুলো সেগমেন্ট ভাগ হয়ে যায়। তো এখানে এই ডেটা সায়েন্সের যে ফিল্ড, এই ফিল্ডে আমাদের যে বেসিক কাজ করতে হয় সেটা হচ্ছে কোন একটা অ্যালগোরিদম বা কোন একটা সিস্টেম, কোন একটা ইকুয়েশন, ওটার উপরে আমি কিছু ডেটা ইনপুট দিব যাতে কিনা সে ওই ডেটাটার উপর বেস করে আমাকে নতুন কোন একটা প্রেডিকশন দেয়। এখন যখন একটা গাড়ি, যখন অটোনমাস একটা কার যখন যাচ্ছে, তখন ধরেন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তায় একটা বাঁক আছে। এখন গাড়ির তো ড্রাইভার নাই, আপনি আমি নাই, গাড়ি কিভাবে বুঝবে যে সামনে বাঁক আছে? নিশ্চয়ই সামনে কোন একটা ছবি, কোন একটা হয়তো লাল রঙের একটা সিগন্যাল আছে, সেই সিগন্যালটা দেখে তাহলে বুঝতে হবে। এখন এই গাড়িটার সামনে যে ক্যামেরা দেওয়া আছে, সেই ক্যামেরাটার উপরে বা ক্যামেরাটার ভিতরে যে মডেল বা যে অ্যালগোরিদম দেওয়া আছে তাকে মোটামুটি কয়েক লক্ষ টাইপের এরকম ডান বামের আঁকা বাঁকা ছবি দেখায় তাকে শেখানো হয়েছে যে তুমি যখন রাস্তায় নামবা তখন যদি এরকম টাইপের
যেই ছবি বা ইমেজ যদি তোমার সামনে আসে, তখন তুমি আগে তোমাকে যে শিখায় রাখছিলাম যে এরকম একটা অ্যাঙ্গেল হলে স্পিডটা কম দিয়ে চাকা ডান দিকে ঘুরাতে হবে, তুমি এরকম ঘোরাবা। তো আমি মেশিনকে শেখাচ্ছি, মেশিন লার্নিং এই কনসেপ্টটা এখান থেকে আসছে। আমি একটা মেশিনকে শিখাই দিচ্ছি যে তুমি যখন এই ধরনের টাইপের কোনো একটা ইমেজ তোমার সামনে আসবে, বা তুমি যখন লাইভ ভিডিওতে যখন তোমার ক্যামেরার সামনে যখন এই ধরনের ইমেজগুলো আসবে, তখন তুমি হচ্ছে ডিসিশন নিবা। তার মানে আমি ডেটা দিয়ে ডিসিশন নিচ্ছি। তাকে আমি প্রিভিয়াসলি অনেক অনেক লাখ লাখ মানে কয়েক লাখ ছবি দিয়ে তাকে বুঝাই যে এই ধরনের যদি তোমার সামনে কোনো অবয়ব থাকে, মানুষের একটা অবয়ব হাঁটতেছে, দাঁড়ায় আছে, দৌড় দিচ্ছে কোনো একটা বাচ্চা, এরকম ছবিতে তাকে বুঝেছে যে দিজ আর ডেঞ্জার। তখন তুমি খুব কশাস থাকবা, তখন তুমি থেমে যাবা। এখন একটা মেশিন নিজে নিজে যখন কাজ করবে, অটোনোমাসলি যখন কাজ করবে, সেই ডিসিশনটা ভালো হবে নাকি খারাপ হবে, 100টা কেসে সে 90% বা 90 ভাগ সময়ে সে ভালো রেজাল্ট দিবে কি দিবে না, এটা ইভালুয়েশন কে করবে? এটা ইভালুয়েশন করবে একজন পার্সন বা একটা টিম, একজন ডেটা সায়েন্টিস্ট। সে ডেটা দিয়ে মডেলকে শিখাবে এবং সেই অ্যালগোরিদমটাকে আরো ডেভেলপ করবে, মডেলকে ভ্যালিডেট করবে, ডেটা দিয়ে তাকে চেক করাবে কিনা 100% কেস তো সে কাজ করে। এখন 100% কেসে হয়তো কাজ নাও করতে পারে, বাট অ্যাটলিস্ট 99.99% কেসে কাজ করতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ধরেন আমি যদি আমাদের নিজেদের লাইফের কথা যদি বলি, আপনি যখন ঘুম থেকে উঠেন তখন মনে করেন আপনি দাঁত মাজতে চলে যান, হ্যাঁ, বা হচ্ছে আপনি ওয়াশরুমে যান। ধরেন আপনি এখন ব্রাশ করবেন, এখন আপনার ওখানে যে ব্রাশের যে একটা বক্স আছে, ওখানে আপনার ব্রাশ আছে, ওখানে আপনার ভাইয়ের আছে, আপনার বাবার আছে, আপনার মায়ের ব্রাশ আছে। আপনি স্বাভাবিকভাবে আপনার হাত চলে যায় আপনার ব্রাশের দিকে। কেন? পাশে তার একটা ব্রাশ আছে, ওখানে হাত গেল না কেন? কারণ ইউ আর প্রোগ্রাম, আপনার নিজের মধ্যে আপনি এমন ভাবে আপনার ডেইলি লাইফকে সেট করছেন যে আপনি ঘুম থেকে উঠে আপনার ব্রাশটা আপনি নিবেন, তাই না? তার মানে প্রতিনিয়ত 365 দিন আপনি একই কাজ করতেছেন, বছর পর বছর আপনি একই কাজ করতেছেন, যে ওই জায়গাতেই আপনার বেসিনের উপরে গ্লাসটা আছে, সরি একটা মগ আছে, মগের ভিতরে ওই আপনার ব্রাশ আছে, টুথব্রাশ আছে। এখন আপনি আপনাকে না বসায় এই জায়গায় একটা রোবটকে বসান, এই জায়গায় একটা সিস্টেমকে বসান, একটা মেশিনকে বসান, যে মেশিনকে আপনি 365 বার, অথবা আপনি যদি ধরেন বছরে 365, তো আমি 10 বছর যদি বলি 3650 বার তাকে আপনি শিখাইলেন যে তুমি উঠে এই ব্রাশটা নিয়ে আসবে আমার কাছে। তো যতবার আপনি তাকে শেখাবেন ততবার সে কি হবে? ট্রেন্ড হবে। তো মেশিন লার্নিংটা বিষয়টা এরকম যে আপনি যখন এটাকে করবেন তখন সে বারবার এই সিমিলার কাজ করতে 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 তার মধ্যে একটা কি হবে? একটা হ্যাবিট চলে আসবে, একটা প্রসেসের মধ্যে সে। তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, আমাদের কাজগুলাই হচ্ছে যে সে ঠিকভাবে এই কাজটা করতে পারছে কিনা এটা এনশিওর করা। কিভাবে এনশিওর করব? ডেটা দিয়ে এনশিওর করব। কিভাবে অ্যালগোরিদম ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দিয়ে এনশিওর করব। এবং তার জন্য অ্যালগোরিদম লিখতে হয় আমাদেরকে, তার জন্য আমাদের কোড করতে হয়, তার জন্য আমাদের এটাকে অ্যানালাইসিস করতে হয়। তো অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে, অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে আমাদের কাজ হচ্ছে যে একটা সিস্টেমকে যত ভালো, যত বেটার করা যায়, তত সে ফ্লুয়েন্টলি কাজ করবে, তত আমার কষ্ট কমে যাবে, তত আমার কাজটা স্মুথ হবে। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে প্রায় সময় ক্লাসে দিয়ে থাকি। ধরেন আপনার বাসায় ছোট একটা বাচ্চা আছে, বাচ্চাকে আপনি ABCD শেখাচ্ছেন। এখন সে একদম কিন্ডারগার্টেনে পড়ে, ক্লাস 1-এ। এখন সে A ফর অ্যাপল, B ফর বল আপনি তাকে শেখাচ্ছেন, এবং A দেখতে গেলে B দেখতে এরকম তাকে হাতের ওই খাতার মধ্যে সে লিখতেছে, ছোট ছোট গোল গোল করে লিখতেছে। তো এখন ধরেন আপনি তাকে শেখাচ্ছেন, সারাদিন ধরে শেখাচ্ছেন, শেখানোর পরে রাতের বেলা তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা বাবা বলো তো যে A মানে এটা কি? সে বললো A। আচ্ছা এটা কি? সে বললো E। আচ্ছা এটা কি? সে বললো N। তখন আপনি তাকে কারেক্ট করে দিলেন, না এটা M। N হচ্ছে একবার দাগটা টেনে আসে, আর M হচ্ছে 2 বার আসে। তার মানে কি? দেখেন, আপনি যখন বাচ্চাটাকে শেখাচ্ছেন, আমি ধরে নিলাম যে A থেকে Z পর্যন্ত 26টা লেটার আপনি তাকে শেখাচ্ছেন। আপনি যখন তাকে জিজ্ঞাসা করতেছেন তখন তাকে 10টা লেটার, র্যান্ডম লেটার জিজ্ঞেস করতেছেন, সে 7টা আনসার করলো। তার মানে আমি কি বলতে পারি যে বাচ্চাটা এফিসিয়েন্সি হচ্ছে 70%। এখন আমার কাজ কি? বাচ্চাটাকে আরো একটু এফিসিয়েন্ট করা। তখন আমি ভুলগুলো শুধরাই দিব যে আচ্ছা এটা এরকম না, এটা এরকম, তুমি এইভাবে শিখো। তখন বারবার শেখাতে শেখাতে একটা সময় দেখা যাবে যে আপনি তাকে 10টা জিজ্ঞাসা করলেন, সে 9টা কারেক্ট আনসার করলো বা 10টায় কারেক্ট আনসার করলো। তার মানে সে পুরোপুরি শিখে গেছে। এবার আপনি বাচ্চাটার জায়গায় একটা কম্পিউটার মডেলকে চিন্তা করেন।
আপনি যখন মডেলকে বারবার একটা ডেটা দিয়ে অনেক একই রকম ডেটা দিয়ে বারবার তাকে যখন পুশ করছেন, শেখাচ্ছেন, সে কি করবে, একটা প্যাটার্ন তৈরি করবে এবং সে ওই প্যাটার্ন বরাবর কাজ করবে। যে প্যাটার্নটা তৈরি করার কথা আমি বলছি, এটাকে আমরা বলি রিগ্রেশন ক্লাসিফিকেশন মডেল। এখন রিগ্রেশন ক্লাসিফিকেশন মডেল কি সেটা বলতে গেলে আমার সময় লাগবে, এটা মাহবুব আপনাদেরকে আরো ভালো করে বুঝাবে। আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট হতে চাই, আমাদের কাজ হচ্ছে রিগ্রেশন কিভাবে কাজ করে, ক্লাসিফিকেশন কিভাবে কাজ করে সেটা শেখা, সেটার বেসিক কনসেপ্ট বোঝা, সেটা কিভাবে করে লিখতে হয় সেটা জানা। যখন আমি কিছু শিখতে পারবো, তার মানে আমি একটা সিস্টেম ডেভেলপ করতে পারবো, তার মানে আমি একটা মডেল তৈরি করতে পারবো, তার মানে আমি এটার উপর বেস করে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবো, তার মানে আমি এই প্রজেক্টগুলো দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করতে পারবো, তার মানে আমি এই সকল পোর্টফোলিওগুলো দেখায় জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমার একটা ভালো জবও হয়ে যেতে পারে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট, অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। সো আমি যদি জবের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই আমার নিজের একটা ভালো পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও থাকার মানে হচ্ছে আমাকে অবশ্যই নিজের কিছু প্রজেক্ট তৈরি করে রাখতে হবে, অথবা আমি যেখান থেকে শিখে রাখেন ওই প্রজেক্টগুলো আমি একটু একটু ভালোভাবে শিখে ওটা প্র্যাকটিস করে এমন একটা জায়গায় রাখবো যেখানে মানুষ দেখতে পারে। যেমন গিটহাব একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, ক্যাগল একটা সুন্দর প্ল্যাটফর্ম। তো এই ধরনের জায়গাতে আমি আমার প্রোফাইলটা আমার যখন কাজগুলো রাখবো, তখন আমি যে কাউকে দেখাতে পারবো যে আমি এই কাজগুলো করছি, সো আমি এই জবের জন্য এলিজিবল, আমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এবার যদি আমি এই জবের বিষয়টাকে যদি একটু ব্যাক ট্র্যাকে চিন্তা করি, আমার একটা পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও মানে হচ্ছে আমার কিছু প্রজেক্ট লাগবে। এখন এই প্রজেক্টগুলো যদি আমি করতে চাই, তাহলে অবশ্যই আমার এটার জন্য কিছু স্কিল লাগবে এবং তার সাথে কিছু নলেজ লাগবে যে কিভাবে মডেলগুলো কাজ করে। এবার এই জিনিসগুলো শেখার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এখন এই পড়াশোনার জন্য বই আছে, এটার জন্য ইউটিউব ভিডিও আছে, এটার জন্য অনেক জায়গায় প্ল্যাটফর্ম আছে, যেমন আমরা একটা প্ল্যাটফর্ম আছি, আমাদের কাছ থেকে আপনি শিখে নিতে পারেন বা অন্য জায়গা থেকে শিখে নিতে পারেন। শিখলে কি হবে, আপনার স্কিলটা তৈরি হবে, নলেজটা আসবে আপনার মধ্যে, আপনি সেটার উপর বেস করে প্রজেক্ট করবেন, প্লাস আমরা আপনাদেরকে প্রজেক্ট করাবো নিজ হাতে। তারপর সেগুলো আপনি কি করবেন, পোর্টফোলিও তৈরি করবেন এবং এই পোর্টফোলিওটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন এবং ওখান থেকে আপনি একটা হয়তো জব পাওয়ার পরে সাকসেস আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি জবটা পাইছি। তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত একদম বিগিনার লেভেলে কোনো কিছু শেখা শুরু করতেছেন, ততক্ষণ এই কাজটা শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি জবের এই জায়গাতে যেতে পারবেন না, আপনাকে প্রত্যেকটা স্টেপ পার করে আসতে হচ্ছে, তাই না? খুবই সিম্পল একটা সিরিয়াল আপনাকে দেখাইলাম। এই সিরিয়ালটা যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন, তাহলে বেসিক লেভেল ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত একটা লম্বা জার্নি যদি আপনি মানে কভার করতে চান বা কভার করতে পারেন 6 মাস 7 মাস 8 মাস 1 বছর ধরে, তাহলে আপনি মোটামুটি একটা ভালো জবে এই সেক্টরে আপনি জবে ল্যান্ড করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন আসি যে এই যে আমরা ডেটা সায়েন্সের কথা বললাম, এই সকল রিগ্রেশন মডেলের কথা বললাম, মডেল পারফরমেন্স তৈরির কথা বললাম, শেখানোর কথা বললাম, অ্যালগরিদমের কথা বললাম, এগুলোর জন্য আমার কি ধরনের স্কিল লাগে? তো এখানে আমরা মূলত দুই ধরনের একটা স্কিল নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে যে আমাদের সফটওয়্যার স্কিল, আর একটা হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল স্কিল। তো সফটওয়্যার স্কিল বা আমি যদি এটাকে বলি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা হচ্ছে আমাকে একটা স্কিল শিখতে হবে। আরেকটা স্কিল শিখতে হবে যে কিছু থিওরির স্কিল। থিওরি মানে এমন না যে আপনাকে ওই কাঠখোট্টা টাইপের 1-2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আমরা যে আন্ডারগ্রেড লেভেলে ছোটবেলায় থিওরি পড়ছি ওরকম থিওরি না। থিওরিটা হচ্ছে যে মডেলটা বা অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা সম্পর্কে জানা, সেই জিনিসটার কনসেপ্টটা বোঝা এবং ডেটাকে অ্যানালাইসিস করার জন্য আমাকে কিছু থিওরিটিক্যাল বিষয় জানতে হয়, কিছু ফর্মুলা কিভাবে আসছে সেটা বুঝতে হয়। এখন এই থিওরির জন্য আমাকে সবার আগে ফার্স্ট এন্ড ফরমোস্ট কোন জিনিসটা আসলে শেখা উচিত? আমার শেখা উচিত স্ট্যাটিস্টিক্স, কারণ স্ট্যাটিস্টিক্সকে বলা হয় দ্য ব্রেইন অফ ডেটা সায়েন্স। পুরো ডেটা সায়েন্সটা দাঁড়ায় আছে স্ট্যাটিস্টিক্সের উপরে। পৃথিবীর অন্য যে কোনো ধরনের যে কোনো সাবজেক্ট নলেজ এখানে অ্যাপ্লাই করি না কেন, ডেটা সায়েন্সের আমি যে অ্যাপ্লিকেশন চাচ্ছি বা এআই অ্যাপ্লিকেশন চাচ্ছি, এটা আসলে পসিবল হবে না একমাত্র শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স দিয়ে এটা পসিবল। আমরা যত ধরনের মেশিন লার্নিং মডেল, ডিপ লার্নিং মডেল, এআই এর যত ধরনের মডেল নিয়ে কাজ করি না কেন, সবগুলো মডেলে একদম ফান্ডামেন্টাল লেভেলে যদি আমি পিছনের দিকে আসি, পিছনের দিকে তাকাই, তাহলে দেখবো স্ট্যাটিস্টিক্স নামে একটা ব্যক্তি মানে আপনার দিকে হাত নাড়াচ্ছে যে আমি আসি বলে হচ্ছে তোমরা আসো, নাহলে আমি নাই, নাহলে তোমরা নাই, সিম্পলি একটা ডেড বডি। তো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা আপনাদেরকে এখন বলতেছিলাম। আরো কয়েকটা জিনিস বলি। জি, একটা কোশ্চেন আসছে।